গুড ইভিনিং। আজ আমি তোমাদের ক্রিয়ার কাল বোঝাচ্ছি, তার মধ্যে বর্তমান কাল বোঝাচ্ছি ইংরেজিতে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আছে। একটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল, তারপর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো ঘটমান বর্তমান কাল। প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আমি ডিসকাশন করব। সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ কথাটার অর্থ হলো যে কাজটা চলছে, কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো ঘটমান বর্তমান, মানে যে কাজটা বর্তমানে চলছে। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঘটমান বর্তমান কাল, যে কাজটা কিছু সময় বাদে আগে হয়েছে, কাজটা হয়েছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান। আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, একই সাথে লিখছি, দিয়ে জায়গাগুলো ওখানে নিচে লিখছি, কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আবার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 2 এবং 3 এই দুটো টেন্স একই সাথে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাতে। অর্থাৎ যখন আমি অর্থগত দিক থেকে বোঝাবো তখন বুঝতে পারবে যে কন্টিনিউয়াস অর্থাৎ কাজটা চলছে এরকমও বোঝাবে, আবার পারফেক্ট টেন্স মানে কিছু সময় আগে ঘটনাটা সেটাও বোঝাবে, অর্থাৎ কিছু সময় আগে কাজটা চলছিল, সেরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, এটা নিয়ে এখন বলবো, সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে বলবো। সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণভাবে কোনো একটা কাজ চলে এরকম বোঝালে, বা কোনো চিরসত্য ঘটনা যদি হয়, মানে চিরসত্য ঘটনা সব দিন হয় এরকম যদি বোঝায়, কোনো অভ্যাসগত ব্যাপার, সে নিয়মিত কাজটা করে এরকম বোঝালেও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো বর্তমানে একটা যে কোনো ক্রিয়াপদ ধরে আমি বুঝাই, ইট, ইট মানে খাওয়া, এই ক্রিয়াপদটি ধরে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সটা সহজে বুঝাচ্ছি। ইট, ইয়েটি ইট। তো প্রথমে ফার্স্ট পারসন দিয়ে বুঝাবো, ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। একটু ফাঁকা লিখি, একটু নিচে লিখি। ফার্স্ট পারসন, এবার সেকেন্ড পারসন, এবং থার্ড পারসন। তোমরা জানো ফার্স্ট পারসন হলো আমি, আমরা। এটা আবার
সিঙ্গুলার প্লুরাল আমি বলতে পারি, সিঙ্গুলার হবে সিঙ্গুলার আমি, আমি দিয়ে বলবো, আর প্লুরাল আমরা, আমরা দিয়ে বলবো। তাহলে আমি আগে বললাম যে ইট এই ক্রিয়াপদটা ব্যবহার করব, তো ভার্বের যেটা মূল ফর্ম সেটাই এখানে বসবে, আই ইট, এর অর্থ হলো আমি খাই। সাধারণভাবে বোঝাচ্ছে আমি খাই। উই ইট, এর অর্থ হলো আমরা খাই। এবার সেকেন্ড পার্সন হলো তুমি তোমরা, সিঙ্গুলার নাম্বারে হবে তুমি, সিঙ্গুলার নাম্বার বলতে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তুমি, তুমি খাও, ইউ ইট, তুমি খাও। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার তোমরা খাও, ইংরেজিতে তুমি তোমরা সবগুলোরই ইংরেজি হলো ইউ। আমরা বাংলায় যেমন তুই তোরা বলি, আবার তুমি তোমরা বলি, আপনি আপনারা বলি, এই সবগুলোকে ইংরেজিতে কিন্তু ইউ বলা হয়, কোনো ভেদাভেদ নেই। তাহলে তোমরা খাও, ইউ ইট। দেখো ভার্বের মূল ফর্মটাই বসছে, ইট 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 ইট, কোনো চেঞ্জ হয় না। বাংলা অর্থের সাথে সাথে বুঝতে হবে, তাহলে একই সাথে দুটো গ্রামারকে টেলি করলে ব্যাকরণটা ভালোভাবে বুঝতে পারবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে হতে পারে, সে ছেলে বোঝালে হি লেখা হয়, মেয়ে বোঝালে সি লেখা হয়, হি বা সি লেখা হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি হতে পারে, সি হতে পারে, বা কোনো একটি নাম হতে পারে, ধরো রাম, বা কোনো একটি প্রাণী হতে পারে, যেমন ধরো এ কাউ, এ কাউ এই ধরনের হতে পারে, এ কাউ হতে পারে, বা দা কাউ হতে পারে। জাতিগতভাবে যদি বোঝায়, ধরো আমি বললাম দা কাউ ইট, ইটস, তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইটস হবে। তো এখন আমি যে কোনো একটা দিয়ে করি, হি সি রাম যাই থাক না কেন, সব ক্ষেত্রেই বা দা কাউ এই ধরনের কোনো প্রাণী বা কোনো একটা জাতিকে যদি বোঝায়, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এই ক্ষেত্রে ইটের পর এস যোগ হয়। এস বা ইএস যোগের নিয়ম আছে, কোন ক্ষেত্রে এস যোগ হয়, কোন ক্ষেত্রে ইএস যোগ হয়, সেটা আলাদা করে বুঝাবো। এখন মনে রাখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, বাকিগুলো কিন্তু এস বা ইএস যোগ নেই। ইট 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 ইট, শুধু এই ক্ষেত্রে ইটস, হি ইটস সে খায় হবে, এটা ছেলে বুঝাবে। এইখানে আবার দেখো ছেলে বা মেয়ে বাংলাতে ভেদাভেদ নেই, সে, কিন্তু ইংরেজিতে ছেলে হলে ই, মেয়ে হলে সি। ইউর ক্ষেত্রে যেমন বাংলায় ভেদাভেদ আছে কিন্তু ইংরেজিতে ভেদাভেদ নেই। এখানে মজার বিষয় হলো সে, সে বলতে যেটা বোঝায় বাংলার ক্ষেত্রে তুচ্ছার্থেও, তুচ্ছার্থে আমরা সে বলি, আর যেটা তুমি তোমরা মানে একটু মাঝারি সম্মান দিয়ে বললে সেখানেও সে বলি। আবার যখন আমরা একটু অধিকতর বেশ সম্মান দিয়ে বলি তখন তিনি বলি। সে, হি ইটস, সে বাংলায় সে খায় হতে পারে, বা তিনি খান হবে, তখন খায় লেখা হয়েছে খায়। যদি সম্মান দিয়ে বলি তখন হবে তিনি খান, হি ইটস। যদি মেয়ে হয় সেক্ষেত্রে সি ইটস, তাকেও যদি সম্মান দিয়ে বলি সেটাও সি ইটস, তিনি খান।
এবার যেটা সমষ্টিগতভাবে যদি আমি বলি, যেমন ধরো দ্য টাইগার ইটস, দ্য টাইগার বললে সমগ্র ওই বাঘ প্রজাতিটাকে বোঝাবে। আর যদি বলি এ টাইগার ইটস, তার মানে একটি বাঘকে বোঝাবে। তার মানে সমগ্র প্রজাতিটাকে বোঝাতে গেলেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। সমগ্র প্রজাতি বলতে এখানে কিন্তু একটা প্রজাতি, সেই অর্থে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন আমি কোনোটাই অবজেক্ট দিইনি, খায় কি খায় সেটা দিইনি, এরপরে অবজেক্ট দিয়ে দিলে কি খায় সেটা উত্তর পেয়ে যাবো, সেটাও দেখাচ্ছি। থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সে এর প্লুরাল নাম্বার হয় তারা, দে ইট, আবার ফিরে ইট হয়ে গেল, ইটস হবে না, তারা খায়। যদি সম্মান দিয়ে বলতাম বাংলায় তারা খান, তারা খান, তো এই চন্দ্রবিন্দু আকার দিতে হতো, তারা খান। এবার যদি কোনো একটা প্রাণী হয়, একটা প্রাণী হবে না, একাধিক প্রাণী হতে হবে, ধরো কাউজ ইট, এরকম হতে পারে। বা একাধিক নাম হতে পারে, রাম, শ্যাম, যদু, রাম, শ্যাম অ্যান্ড যদু ইট, রাম, শ্যাম এবং যদু খায়, তাহলে প্লুরাল নাম্বার হবে এবং থার্ড পার্সন। এবারে অবজেক্ট ব্যবহার করিনি, এটা সহজ করে বোঝার জন্য। ধরো যদি ভাত খাওয়ার ব্যাপার বলি, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। তখন এই জায়গাতে অবজেক্টটা, ইংরেজিতে অবজেক্ট যেমন শেষে বসছে, বাংলায় অবজেক্ট ওই সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসবে, মানে কর্তা এবং ক্রিয়ার মাঝে বসবে কর্মটা। অবজেক্ট মানে কর্ম, আমি কি খাই, ভাত খাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই কর্ম। তো এটাই প্রচলিত রীতি। এবার সাহিত্যের ভাষাতে অনেক সময় অবজেক্টকে শেষেও বসানো হতে পারে। নর্মাল যে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাতে বাংলাতে কর্তা, কর্ম, ক্রিয়া, ইংরেজিতে কর্তা, ক্রিয়া, কর্ম। এটার ক্ষেত্রে হবে আমরা ভাত খাই, উই ইট রাইস, এই সবগুলোতে আমরা অবজেক্ট যোগ করতে পারি। তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তোমরা ভাত খাও, ইউ ইট রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস। তাহলে এটা না লিখলেও বুঝতে পারবে যে অবজেক্ট যদি দিই, অন্য কোনো খাবারও হতে পারে। আমি যতটা সিম্পল করে বোঝানো যায় সেইভাবে বলছি। এটা হলো। এরপর আমি এটারই ভয়েস চেঞ্জ দেখাবো। এগুলো কর্তা নিজে কাজটা করছে, তাই এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে, কর্তৃবাচ্যে আছে। এটাকে কর্মবাচ্যে নিয়ে যাব, অর্থাৎ পেসিভ ভয়েসে নিয়ে যাব। তখন এই যেটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা অবজেক্টের জায়গায় বসবে। মানে রাইসটা প্রথমে এদিকে চলে আসবে, আইটা অবজেক্টিভ ফর্ম বাই মি শেষে চলে যাবে, এবং মাঝে রূপটাও একটু চেঞ্জ হবে। কি হবে পেসিভ ভয়েসে? এখানে দেখাচ্ছি পেসিভ, PASSIV, এখানে পেসিভ দেখাবো। এটাও এই বাক্য দুটো পেসিভ দেখাবো। পেসিভ ভয়েসে কি হবে দেখাবো, আর এই বাক্য দুটো পেসিভ ভয়েসে দেখাবো। আই ইট রাইস, বাক্যের শব্দ যখন রাইস চলে আসবে তখন প্রথম অক্ষর বড় হাতে হয়ে যাবে, রাইস। এটা প্রেজেন্ট টেন্স, তাই বি ভার্বের, রাইসটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হাত বলবে অনেকগুলো হাত থাকতে পারে, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি। সেক্ষেত্রে বি ভার্বের রূপ ইজ বসবে। বি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ হলো অ্যাম, ইজ, আর। কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর হয় এটা দেখিয়েছি, দরকার হলে আবার দেখাবো, ওটা আগে দেখিয়েছি আমি।
তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য বি ভার্বের যে রূপটা বসছে সেটা হলো ইজ, রাইস ইজ। এবার মূল ভার্বের থার্ড ফর্ম বসবে, মূল ভার্ব ইট, ইটের থার্ড ফর্ম কি, ইটের তিনটা ফর্ম কি পরপর, ইট, এট, ইটেন, থার্ড ফর্মটা হলো ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। এবার আই এর মানে সাবজেক্ট যেটা, তার অবজেক্টিভ ফর্ম হবে বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এটা হলো প্যাসিভ ফর্ম। এটার অর্থ কি, ভাত খাওয়া হয় আমার দ্বারা, বাই মি অর্থাৎ আমার দ্বারা। এবার এই বাক্যটা হলো আই ইট রাইস। যদি পরের বাক্যটার ভয়েস চেঞ্জ করি, উই ইট রাইস, তখন হবে প্রথম দিকটাই কিরকম, রাইস ইজ ইটেন বাই মি এর জায়গায় উই এর অবজেক্টিভ ফর্ম হবে বাই আস, এই মিটা মুছে দিচ্ছি, বাই আস, উই এর অবজেক্টিভ ফর্ম বাই আস। এটার অর্থ কি, ভাত খাওয়া হয় আমাদের দ্বারা, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, বাই আস, আমাদের দ্বারা, এটা হলো। এবারে নিচেরটা দেখো, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এখানে অবজেক্ট রাইস, ভয়েস চেঞ্জ করলে কি হবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, রাইস বাক্যের শুরুতে, তাই প্রথম অক্ষর বড় হাতে। এবার রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বি ভার্বের যে ফর্মটা বসবে সেটা হলো ইজ, রাইস ইজ। এবার ইটের থার্ড ফর্ম ইটেন, রাইস ইজ ইটেন। এবার ইউর অবজেক্টিভ ফর্ম বাই ইউ, তাহলে রাইস ইজ ইটেন বাই ইউ, ভাত খাওয়া হয় তোমার দ্বারা, রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় বাই ইউ, তোমার দ্বারা। যদি তোমরা হয় সেই ক্ষেত্রেও বাক্যটা একই হবে, যেহেতু ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা, তাহলে রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় বাই ইউ, তোমাদের দ্বারা, সেক্ষেত্রেও এটা হবে। মানে দুটো বাক্যের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ এটাই হবে। এইবারে থার্ড পারসনের ক্ষেত্রে কি হয় দেখো, বেসিক ভয়েস, রাইস, রাইস তো নিজে থার্ড পারসন, তাহলে রাইস ইজ। এবার ইটের থার্ড ফর্ম হলো ইটেন, ইয়ে টি ইএন। এখন এসের ব্যাপারটা থাকছে না, কারণ এটার রূপটা হলো অবজেক্টটা প্রথমে চলে আসছে সাবজেক্টের জায়গায়, তারপর বি ভার্বটা বসছে এখানে, যেটা অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে এসেছে সেটা অনুযায়ী বি ভার্ব বসছে। এবার মূল ভার্বের থার্ড ফর্ম বসছে। এবার কার দ্বারা, না তার দ্বারা, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন মানে ভাত খাওয়া হয় তার দ্বারা, তাহলে তার দ্বারা বোঝাতে গেলে হি এর অবজেক্টিভ ফর্ম হবে বাই হিম, হি এর অবজেক্টিভ ফর্ম বাই হিম। রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় বাই হিম তার দ্বারা, রাইস ইজ ইটেন বাই হিম ভাত খাওয়া হয় তার দ্বারা। এবার যদি এই দ্বিতীয় বাক্যটা দে ইট রাইস, এটার প্যাসিভ ফর্ম লিখতে চাই, তখন কি পরিবর্তন ঘটবে, প্রথম পার্টটা যা আছে তাই হবে, রাইস ইজ ইটেন বাই হিমটা এখানে চেঞ্জ হবে, কার দ্বারা, বাই মানে তো দ্বারা, তাদের দ্বারা, বাই দেম, দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, তাহলে বাই দেম মানে তাদের দ্বারা, রাইস ইজ ইটেন বাই দেম, ভাত খাওয়া হয় তাদের দ্বারা। তাহলে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স আমি দেখালাম, এবং তার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কি হয় সেটাও দেখালাম। আশা করি সকলের ভালো লেগেছে। পরবর্তী এরপর আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবো এবং তার ভয়েস চেঞ্জ সাথে সাথে দেখাবো।